দুর্গাপুর নামটা শুনলেই মানে একটা ছবি ভেসে ওঠে চোখে, তাই না? ভোরের সাইরেন, কারখানার চিমনি থেকে ওঠা ধোঁয়া, আর ওই হাজার হাজার মানুষের ব্যস্ততা। এই ইস্পাত নগরীর অর্থনীতির আসল ইঞ্জিন তো এরা, বিশেষ করে ঠিকা শ্রমিকেরা। কিন্তু ওদের জীবনের গল্পটা, লড়াইগুলো প্রায় ওই ধোঁয়ার মতোই যেন মিলিয়ে যায়। আজ আমরা viewsnow.co.in এর একটা প্রতিবেদন নিয়ে বসেছি, যেটা দুর্গাপুরের এক অন্যরকম দিনের কথা বলছে। চিত্রব্রত মজুমদার ভবনে একটা মিলন উৎসব হয়েছিল। এখন প্রথম যে প্রশ্নটা মাথায় আসে, এটা কি স্রেফ একটা বাৎসরিক অনুষ্ঠান, মানে একদিনের জন্য একটু খাওয়া দাওয়া, গান বাজনা, এইটুকুই, নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? এই প্রতিবেদনটা ঘেটে আমরা সেটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। প্রশ্নটা খুব জরুরি, কারণ দেখুন, এই উৎসবের প্রেক্ষাপটটা বুঝতে হবে আগে। প্রতিবেদনটাতে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে যা খুব ধাক্কা দেয়, যেমন চরম বৈষম্য, ছাঁটাইয়ের আতঙ্ক আর না পাওয়ার বেদনা। এই শব্দগুলোই তো আসলে ঠিকা শ্রমিকদের প্রতিদিনের জীবনের ছবিটা, তাই না? যেখানে প্রতিদিনের অস্তিত্বই একটা লড়াই, সেখানে ঐক্য ও সম্প্রীতির মতো একটা নাম দিয়ে উৎসব আয়োজন করার মানেটা কিন্তু অনেক বড়। এটা শুধু বিনোদন নয়, এটা একটা বলতে গেলে একটা স্টেটমেন্ট, একটা বার্তা দেওয়ার চেষ্টা যে এই বিচ্ছিন্নতা, এই অনিশ্চয়তার বিরুদ্ধে একমাত্র হাতিয়ার হলো একজোট হওয়া। একজোট হওয়া, একদম। আর এই ব্যাপারটা সবচেয়ে পরিষ্কারভাবে ফুটে উঠেছে উৎসবের একটা বিশেষ মুহূর্তে। প্রতিবেদনটা বলছে ওটা ছিল উৎসবের সবথেকে আবেগঘন এবং উজ্জ্বল মুহূর্ত। খেলার মাঠে নামানো হয়েছিল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের। দৃশ্যটা একবার ভাবার চেষ্টা করুন। যারা হয়তো সমাজের সারাক্ষণ অদৃশ্য বাধার দেয়াল টপকে চলেন, তারাই মাঠে দৌড়াচ্ছেন, খেলছেন আর হাসি মুখে পুরস্কার নিচ্ছেন। আর গ্যালারিতে বসে হাজার হাজার শ্রমিক হাততালি দিচ্ছেন, তাদের চোখে চোখে জল। এটা সত্যি একটা অসাধারণ ছবি। হ্যাঁ, ছবিটা খুব শক্তিশালী, কিন্তু এর পেছনের যে ভাবনা, সেটা আরও বেশি শক্তিশালী। ঐতিহাসিকভাবে শ্রমিক আন্দোলন মানে আমরা কি বুঝি? মজুরি বৃদ্ধি, কাজের সময় কমানো, বোনাস, এই ধরনের অর্থনৈতিক দাবি দেওয়া, তাই তো? কিন্তু এখানে আন্দোলনটা একটা নতুন দিকে মোড় নিচ্ছে। এটাকে বলা যেতে পারে এক ধরনের সোশ্যাল ইউনিয়নিজম। সোশ্যাল ইউনিয়নিজম? হ্যাঁ, মানে লড়াইটা শুধু কারখানার গেটের ভেতরে আটকে থাকছে না, লড়াইটা ছড়িয়ে পড়ছে গোটা সমাজে। কারখানায় কে কতটা বৈষম্যের শিকার আর সমাজে কে কতটা, এই দুটো প্রশ্নকে এক সুতোয় বাঁধা হচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে আমার মনে। এই ধরনের উদ্যোগ, মানে একদিনের জন্য বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের খেলার আয়োজন করা, এটা কি নিচুকি একটা প্রতীকী ব্যাপার হয়ে থেকে যাওয়ার ঝুঁকি থাকে না? মানে এটাকে তো কেউ টোকেনিজম বলতে পারে। প্রতিবেদন থেকে কি এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় যে এই অন্তর্ভুক্তির ভাবনাটা তাদের প্রতিদিনের সাংগঠনিক কাজের মধ্যেও আছে? খুব ভালো প্রশ্ন, আর এখানেই এই উদ্যোগটার আসল পরীক্ষা। দেখুন, প্রতিবেদনটা সরাসরি এই প্রশ্নের উত্তর দিচ্ছে না, কিন্তু একটা গভীরে ইঙ্গিত দিচ্ছে। একটা লাইন উদ্ধৃত করা হয়েছে, লাল পতাকার তলায় কেউ করুণার পাত্র নয়, সবাই সমান অধিকারের দাবিদার। এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু একদিনের জন্য বলা কোনো স্লোগান নয়, এটা একটা আদর্শগত অবস্থান। যখন হাজার হাজার শ্রমিকের সামনে এই কথাটা বলা হয় আর তারা সেটাকে নিজেদের চোখের সামনে সত্যি হতে দেখে, তখন তাদের মানসিকতা একটা বদল আসে। তারা শেখে যে তাদের লড়াইটা শুধু নিজেদের অর্থনৈতিক অধিকারের জন্য নয়, এটা সবার জন্য, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটার মর্যাদার জন্য। এই মানসিকতার বদলটাই হলো আসল অর্জন, যেটা একদিনের উৎসবের পরেও থেকে যায়। তার মানে আপনি বলতে চাইছেন এই প্রতীকী পদক্ষেপটার আসল উদ্দেশ্য হল সংগঠনের সদস্যদের মধ্যেই একটা বৃহত্তর সামাজিক চেতনা তৈরি করা। এটা শুধু বাইরের লোককে দেখানোর জন্য নয়। একদম। আসল পরিবর্তনটা তো ভেতর থেকেই আসতে হবে। যখন একজন সাধারণ শ্রমিক তার বিশেষভাবে সক্ষম সহকর্মীকে বা প্রতিবেশীকে আর করুণার চোখে না দেখে একজন সমান অধিকারের দাবিদার হিসাবে দেখবে, তখন ইউনিয়নের শক্তিটা বহুগুণ বেড়ে যাবে। কারণ তখন ইউনিয়নটা আর শুধু শ্রমিকদের একটা দর কষাকষির প্ল্যাটফর্ম থাকবে না, এটা একটা সামাজিক শক্তি হয়ে উঠবে যা সবার জন্য ন্যায় চায়। দুর্গাপুরের এই উৎসবটা সেই দিকেই একটা বড় পদক্ষেপ। বেশ, এই মানবিক দিকটা তো বোঝা গেল, কিন্তু এই যে একটা কমিউনিটি বা একতার অনুভূতি, এটা তৈরি করার জন্য তো আরও কিছু রসদের প্রয়োজন হয়। প্রতিবেদন বলছে উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও একটা বড় ভূমিকা ছিল।
যে মানুষগুলোর কান সারা বছর কারখানার মেশিনের যান্ত্রিক শব্দে অভ্যস্ত, তারা একদিন গান, নাটক আর আবৃত্তির সুরে ডুব দিচ্ছে। এই বৈপরীত্যটাই তো একটা বড় ব্যাপার। অবশ্যই সংস্কৃতির ভূমিকাটা প্রায়ই শ্রমিক আন্দোলনে কম গুরুত্ব পায়, কিন্তু এটা আসলে একটা অক্সিজেন সিলিন্ডারের মতো কাজ করে। ভাবুন যে জীবনটা শুধুই ক্লান্তি, অনিশ্চয়তা আর সংগ্রামের, সেখানে শিল্প সংস্কৃতি কি করে? এটা শুধু মনোরঞ্জন করে না, এটা মানুষকে যান্ত্রিকতার ঊর্ধ্বে ভাবতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়। লোহরী, মুক্তমঞ্জুরি, শব্দরূপের মতো সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনা বা শহরের শিল্পীদের গান, এগুলো শুধু অনুষ্ঠান সূচির অংশ ছিল না, এগুলো ছিল ক্লান্ত মনগুলোকে রিচার্জ করার একটা উপায়। কিন্তু এখানেও আমার একটা পাল্টা প্রশ্ন আছে, যে শ্রমিক ছাঁটাইয়ের আতঙ্কে দিন কাটাচ্ছে, তার কাছে গান বা নাটক কি একটা বিলাসিতা বলে মনে হতে পারে না? মানে তার প্রথম চিন্তা তো হবে মাসে শেষে বাড়ির ভাড়াটা কিভাবে দেবে বা বাচ্চার পড়ার খরচ কিভাবে জোগাড় করবে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংস্কৃতির চর্চা কি মূল লড়াই থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার মতো নয়? আপাতদৃষ্টিতে মনে হতেই পারে, কিন্তু একটু তলিয়ে ভাবলে বোঝা যাবে দুটো বিষয় আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে জুড়ে আছে। কেন বলুন তো? কারণ দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য মানসিক শক্তি দরকার। শুধু স্লোগান দিয়ে বা মিটিং করে সেই মানসিক শক্তি ধরে রাখা যায় না। সংস্কৃতি একটা সম্মিলিত চেতনা তৈরি করে। যখন একদল মানুষ একসাথে বসে একটা নাটক দেখে হাসে বা কাঁদে বা একটা গণসঙ্গীত গায়, তখন তাদের মধ্যে যে ঐক্যটা তৈরি হয় সেটা খুব মজবুত হয়। ঠিক। প্রতিবেদনটার একটা লাইন ছিল, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে গেলে শুধু স্লোগান নয়, সুরের ছোঁয়াও বড় প্রয়োজন। এই সুরের ছোঁয়াই তো আসলে মানুষের আবেগ আর মননকে ছুঁয়ে যাওয়া। লড়াইটা তো শুধু পেটের নয়, লড়াইটা মনেরও। সংস্কৃতি সেই মনের খোরাক যোগায়, লড়াইটাকে আরও মানবিক আর টেকসই করে তোলে। তার মানে এটা লড়াইয়ের একটা অবিচ্ছেদ্য অংশ, কোনো ঐচ্ছিক সংযোজন নয়। এটা অনেকটা সৈন্যদের জন্য যেমন রেশন দরকার, তেমনি মনোবল ধরে রাখার জন্য গান দরকার, সেরকম একটা ব্যাপার। খুব ভালো তুলনা দিয়েছেন। ঠিক তাই। আর এটা আন্দোলনকে সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে। যখন মানুষ দেখে যে একটা শ্রমিক সংগঠন শুধু দাবি দাওয়া নিয়ে চিৎকার করছে না, তারা শিল্প সংস্কৃতির চর্চা করছে, সমাজের সবাইকে নিয়ে ভাবছে, তখন সেই সংগঠনের প্রতি একটা শ্রদ্ধা জন্মায়। আন্দোলনটা তখন আর শুধু ওদের ব্যাপার থাকে না, আমাদের ব্যাপার হয়ে ওঠে। এই পুরো আয়োজনটা, মানে বিশেষভাবে সক্ষমদের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো তো চট করে হয়ে যায় না। এর পেছনে একটা শক্তিশালী সংগঠন আর নেতৃত্ব লাগে। আর এখানেই প্রতিবেদনটা একটা খুব ইন্টারেস্টিং দিকের কথা বলছে নেতারা মঞ্চে ভাষণ দেবার বদলে পরিবারের অভিভাবকের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। এই ব্যাপারটা একটু অন্যরকম লাগলো। হ্যাঁ, এটা প্রচলিত নেতৃত্ব মডেলের থেকে অনেকটাই আলাদা। সাধারণত আমরা কি দেখি? নেতারা মঞ্চে থাকেন আর কর্মীরা নিচে, একটা অদৃশ্য দূরত্ব কাজ করে। কিন্তু এখানে জেলা নেতৃত্ব, যেমন ধরুন গৌরাঙ্গ চ্যাটার্জি বা পার্থ মুখার্জি, তারা মঞ্চে থেকে নেমে এসেছেন। তারা প্রত্যেকটা বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলছেন, তাদের পরিবারের খোঁজ নিচ্ছেন। এই অ্যাপ্রোচটা সংগঠনকে একটা নিছক স্ট্রাকচার থেকে একটা বৃহৎ পরিবারে পরিণত করে। কিন্তু এই পরিবার বা অভিভাবকত্ব, এই ধারণাটার কি কোনো ঝুঁকি নেই? এটা কি এক ধরনের পেট্রোনিজম বা পিতৃতান্ত্রিকতার জন্ম দিতে পারে না, যেখানে কর্মীরা নেতৃত্বের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে আর নিজেদের প্রশ্ন করার ক্ষমতা হারিয়ে ফেলে? ঝুঁকিটা অবশ্যই আছে, এবং এটা একটা খুব বৈধ উদ্বেগ। যে কোনো সংগঠনে এই ধরনের অভিভাবকত্ব যদি একতরফা হয়, অর্থাৎ নেতৃত্ব শুধু নির্দেশ দেয় আর কর্মীরা শুধু শোনে, তাহলে সেটা ক্ষতিকর হতে পারে। কিন্তু এই প্রতিবেদনটা পড়ে যা মনে হচ্ছে, এখানে ব্যাপারটা ঠিক তেমন নয়। মহিলা নেত্রী শিল্পী চক্রবর্তী বা দেবমিতা চট্টোপাধ্যায়ের উপস্থিতির কথা বলা হয়েছে, যা নারী শ্রমিকদের মধ্যে আলাদা উদ্দীপনা এনেছিল। তাদের বক্তব্যে তারা বলছেন, আমরা কেবল সহকর্মী নই, আমরা কমরেড, আমরা এক বৃহৎ পরিবার। আচ্ছা। এখানে এই কমরেড শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা পারস্পরিক সম্মানের সম্পর্ক বোঝায়, ক্ষমতার ঊর্ধ্বে নিচে সম্পর্ক নয়। তাই এটা অভিভাবকত্ব হলেও সেটা স্নেহ এবং কমরেডশিপের মিশেল, কর্তৃত্বের নয়। বোঝা গেল। অর্থাৎ এই মডেলটা তখনই সফল হবে যখন নেতা এবং কর্মীর মধ্যেকার সম্পর্কটা
পারস্পরিক বিশ্বাস আর সম্মানের হবে। নেতা শুধু আগলে রাখবেন না, কর্মীর মতামতকেও গুরুত্ব দেবেন। এই ভারসাম্যটা খুব জরুরি। একদম। আর এই বিশ্বাসের সম্পর্কটাই হলো যে কোনো সংগঠনের আসল শক্তি। যখন কর্মীরা জানে যে বিপদে পড়লে নেতৃত্ব তাদের পাশে এসে দাঁড়াবে, শুধু পেশাগতভাবে নয়, ব্যক্তিগতভাবেও, তখন সংগঠনের প্রতি তাদের দায়বদ্ধতা অনেক বেড়ে যায়। একটা ধর্মঘট বা বড় কোনো আন্দোলনের সময় এই পারস্পরিক বিশ্বাসটাই আসল পার্থক্য গড়ে তোলে। কর্মীরা তখন শুধু নির্দেশ পালন করে না, তারা মন থেকে লড়াইটা করে। তাহলে আমরা যদি সবটা এক জায়গায় করি, সমাজের প্রান্তিক মানুষদের অন্তর্ভুক্ত করা, সংস্কৃতির মাধ্যমে মানসিক শক্তি যোগানো আর অভিভাবকত্বের মতো নেতৃত্ব, এই সব কিছু মিলে কি আমরা বলতে পারি যে দুর্গাপুরের এই উৎসবটা শ্রেণী সংগ্রাম বা ক্লাস স্ট্রাগল শব্দটার একটা নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে? প্রতিবেদনটা তো সেদিকেই ইঙ্গিত করছে। আমারও ঠিক সেটাই মনে হয়। শ্রেণী সংগ্রাম বললে আমাদের চোখে যে ছবিটা ভাসে, কারখানার গেটে বিক্ষোভ, লাল পতাকা, উত্তেজিত স্লোগান, সেই ছবিটা আসলে অসম্পূর্ণ। দুর্গাপুরের এই উৎসবটা দেখাচ্ছে যে শ্রেণী সংগ্রাম মানে শুধু মালিকপক্ষের বিরুদ্ধে অর্থনৈতিক লড়াই নয়, এটা একটা সামগ্রিক লড়াই। এই সামগ্রিক লড়াইটা ঠিক কীরকম? এর উপাদানগুলো কি কি? এর প্রথম উপাদান হল আত্মমর্যাদার লড়াই। বিশেষভাবে সক্ষমদের সম্মান দিয়ে সেই লড়াইটাকেই স্বীকৃতি দেওয়া হলো। দ্বিতীয় উপাদান হল মানসিক এবং সাংস্কৃতিক লড়াই। যান্ত্রিক জীবনের ক্লান্তি আর হতাশাকে হারিয়ে দেওয়ার জন্য গান কবিতার আশ্রয় নেওয়া। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল নিজেদের মধ্যকার ঐক্য আর সহানুভূতির লড়াই। একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, একটা কমিউনিটি বা সম্প্রদায় তৈরি করা যেখানে কেউ একা নয়। এই উৎসবটা দেখালো যে অর্থনৈতিক দাবি আদায়ের হুঙ্কার যেমন জরুরি, তেমনি কাঁধে হাত রেখে বলা, চিন্তা করিস না, আমরা পাশে আছি, এই আশ্বাসটাও ততটাই জরুরি। তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই প্রশ্নেই ফিরে আসি। এটা কি শুধুই একটা উৎসব ছিল? এখন মনে হচ্ছে উত্তরটা বেশ পরিষ্কার। এটা একটা উৎসবের মোড়কে একটা রাজনৈতিক পাঠশালা ছিল। এটা একটা বার্তা ছিল যে লড়াইটা শুধু কারখানার ভেতরে নয়, লড়াইটা সমাজে, মানুষের মনে এবং শিল্পে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। একেবারে। এটা একটা জীবন্ত উদাহরণ যে কিভাবে একটা আন্দোলন সময়ের সাথে সাথে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে পারে। পুরনো মডেলগুলো হয়তো আজকের জটিল সমাজে আর ততটা কার্যকর নয়, তাই লড়াইয়ের কৌশলও বদলাতে হবে। দুর্গাপুরের এই মিলন উৎসব সেই নতুন কৌশলেরই একটা সফল প্রয়োগ। এটা একটা ছোট্ট স্থানীয় ঘটনা হতে পারে, কিন্তু এর মধ্যে যে ভাবনাটা লুকিয়ে আছে সেটা অনেক বড় এবং সার্বজনীন। সত্যি তাই। একটা ছোট্ট প্রতিবেদন আমাদের কত কি ভাবিয়ে দিল। দুর্গাপুরের ওই ধুলোমাখা শ্রমিকদের তৃপ্তমুখের হাসির গল্পটা আসলে শুধু তাদের একার নয়, এটা যে কোনো সম্মিলিত লড়াইয়েরই একটা অনুপ্রেরণার গল্প। আর এই পুরো আলোচনাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যে কোনো সামাজিক বা অর্থনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে আমরা প্রায়শই শুধু বৈষয়িক দিকটার ওপর জোর দিই। বেতন বাড়ল কিনা, আইন বদলা